রায়হান ডেভিল হাসি দিয়ে বলল, আমি থাকতে অন্য কেউ কেন আন্টি? তানজিল তালুকদার আমার অনেক কিছু কেড়ে নিয়েছে, আমি না হয় তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাই কেড়ে নিলাম। ইকুয়েল ইকুয়েল। সুমা তেড়ে এসে কলা চেপে ধরলো রায়হানের। একদম বেশি কথা বলবি না, জিভ টেনে ছেড়ে ফেলবো বলে দিলাম। ভুলে যাস না আমি তানজিল তালুকদারের মিসেস। তালুকদারের হাওয়া আমার শরীরেও লেগেছে। রায়হান পেছন থেকে মুচড়িয়ে ধরল সুমার হাত, কানের কাছে এসে লোভাতুর কণ্ঠে বলল, শরীরে যার হাওয়াই লাগুক না কেন, আবার তোমাকেই চাই বেবি। আমি এমনভাবে ছুঁয়ে দিব সব হাওয়াই উড়ে যাবে। সুমা এমন নোংরা কথা সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে নিল খিচে। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে রায়হানের হাত থেকে ছাড়িয়ে নিল নিজেকে। বিট্টুই হাতে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিল রায়হানের গালে। সুমার আচমকা এমন আচরণে তাতে উঠল পূজা। নিজের শক্ত হাতের আরো কয়েকটি থাপ্পড় বসিয়ে দিল সুমার গালে। নষ্টা মেয়ে, লজ্জা করে না তোর? চরিত্রহীন পুরুষ হয়ে সাফারি গাইছিস। সুমা কটাক্ষ করে হাসলো। অথচ সেই চরিত্রহীন পুরুষের জন্য আপনার মেয়ের বেহায়াপনাকে লাই দিয়ে যাচ্ছেন আপনি। সবচেয়ে বড় সাবজেক্ট, আপনি একজন চরিত্রহীন বিবাহিত পুরুষের সাথে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। সুমার কথা শুনে চেঁচিয়ে উঠল শিখা। আমি বেহায়াপনা করছি না দিদি, আমি ডাক্তারবাবুকে ভালোবাসি, আর তুমি আমার ডাক্তারবাবুকে কেড়ে নিয়েছো আমার কাছ থেকে। তোমার ডাক্তারবাবুর সাথে আমার বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছিল শিখা। যখন বিয়েটা হয়েছিল তখন আমি জানতামও না শিখা নামের আমার কোনো বোন আছে, বা সে তানজিলকে খুব বেশি ভালোবাসে। শিখা উম্মাদের মতো চোখের পানি মুছে পায়ের কাছে এসে বসলো সুমার। বিয়েটা যখন অ্যাক্সিডেন্টলি হয়েছে তবে ছেড়ে দাও ডাক্তারবাবুকে, দিয়ে দাও আমায়। তুমি তো জানো আমি ডাক্তারবাবুকে ছাড়া বাঁচতে পারবো না। ভিক্ষা দিয়ে দাও আমায় প্লিজ দিদি, ডাক্তারবাবুকে ছেড়ে দাও। সুমা দুহাতে আগলে ধরে শিখা থেকে দাঁড় করালো, স্বাভাবিক টোনে বলল, সেটা সম্ভব নয় শিখা, তুমি কতটা ভালোবাসো জানেনি। তবে বিয়েটা এমন অ্যাক্সিডেন্টলি হয়েছিল, তেমন অ্যাক্সিডেন্টলি আমি তানজিলকে ভালোবেসে ফেলেছি। হয়তো তোমার চেয়ে বেশি ভালোবাসতে পারবো না, কিন্তু আমি তানজিলকে ছাড়তেও পারবো না। শিখা ধাক্কা দিয়ে দূরে সরে গেল সুমার। তুমি স্বার্থপর দিদি, তুমি খুব স্বার্থপর। পূজা তেড়ে এসে সুমার হাত টেনে ধরে বলল, এত তোষামত করার সময় নেই শিখা, ওর ব্যবস্থা করছি আমি। সুমা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল নিজের হাত। কি অবস্থা করবেন আপনি? তানজিল তালুকদারের বউয়ের ওপর কারো জোর চলবে না। আমি ঘরে যাচ্ছি, কাল তানজিল আসার আগেই দরজা খুলবে না। রায়হান শয়তানি হাসিতে উচ্চারণ করলো নোংরা বাক্য। বিয়েটা হতে দাও সোনা, দরকার পড়লে কাল সারাদিনেও বাসর করে দরজা খুলবো না। চট করে মাথায় রক্ত চেপে গেল সুমার, কানটা ঝাঁঝা করে গরম হয়ে গেল। সাদা গাউন খামচে ধরে একটু উপরে তুলে নিল। এদিক সেদিক তাকিয়ে দৌড়ে গেল রান্নাঘরের দিকে। ধারালো বটি দা নিয়ে এসে সোজা দেওয়ালের সাথে চেপে ধরল রায়হানের গলা। রাগে দপদপ করছে সুমার মস্তিষ্কে স্নায়ুকোষ, বারবার সংকেত দিচ্ছে এক কোপে ঘাট থেকে মাথাটা আলাদা করে ফেলার। সুমা দাঁতে দাঁত চেপে বলল, তোর খুব শখ হয়েছে না আমাকে বিয়ে করার? হ্যাঁ, তোর শখ সব আমি মিটিয়ে দিব, দাঁড়া। রায়হান শটান হয়ে গলাটা উঁচু করে দাঁড়িয়ে আছে, বড় বড় চক্ষু নিক্ষেপ করে গলায় ধরে রাখা দায়ের দিকে তাকাচ্ছে বারবার। ভয়ে ঢোকগুলার ফুসরত নেই। এদিক থেকে ওদিক হলেই যদি গলার সরু নলিটা কেটে যায়। সুমা এবার রায়হানকে ছেড়ে দিয়ে দা নিয়ে সামনে ঘুরে তাকালো। তেজি যোদ্ধার কণ্ঠে চেঁচিয়ে উঠল, কোন বেয়াদবের বাচ্চা আমাকে জোর করবে দেখি, সামনে একদম গলা কেটে রেখে দিব। পায়ের নিচপ দিয়ে লম্বা সফেদ গাউনটি এক হাতে উঁচু করে এগিয়ে গেল পূজা ব্যানার্জির দিকে। সোমাকে এগিয়ে আসতে দেখে পূজা ব্যানার্জি পুরোপুরি চুপসে গেল। না জানি আবার কি করে বসে, এই ভেবে ঘেমে একাকার সুমা কটাক্ষ করে বলল, মাথায় কি জ্ঞান বুদ্ধির অভাব আপনার? হ্যাঁ, আমি মেয়ে কতটা ডেঞ্জারাস হলে একজন ডেঞ্জারাস পুরুষের সাথে সংসার করছি বোঝেন কিছু? সামান্য কথাটাও মাথায় ঢোকে না কেন? সুমার কিছু বলার সুযোগ পেল না। পেছন থেকে রায়হান এক হাতে মুখ চেপে ধরল তার মুখ, অন্য হাতে কেড়ে নিল সুমার হাতের বটিটা। পূজা ব্যানার্জি এবার সুযোগ পেলেন। সুমার গলায় পেঁচানো ওড়নাটা এক টানে নিজের হাতে নিয়ে নিলেন, তারপর ফটাফট শক্ত করে বেঁধে ফেললেন সুমার দুহাত। সুমা খেপা বাঘানির মতো ঝাপাঝাপি করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু হাত বাঁধা থাকায় কিছু করতে পারছে না। রাগে ক্ষোভে চেঁচিয়ে যাচ্ছে কেবল, বেয়াদবের বাচ্চা কোথাকার! একটা মেয়ে মানুষের সাথে খোলা হাতে লড়াই করতে পারিস না? খাপুরুষের বাচ্চা আমাকে বিয়ে করতে আসছে আবার। তানজিলের মতো বীর পুরুষ ছাড়া এই সুমা কারো কাছে হার মারবে না, বলে দিলাম। সাহস থাকলে একবার হাত খুলে দেখা। পূজা ব্যানার্জি রায়হানের দিকে তাকিয়ে হাঁপানো কণ্ঠে বললেন, এই মেয়ে খুব সাংঘাতিক, না জানি সুযোগ পেলে আবার কি করে বসে। তুমি দ্রুত কাজে ডেকে আনো, এই মেয়েকে আমি সামলে নিচ্ছি ততক্ষণ।
ঘড়ির কাঁটা ঠিক 12টার ঘরে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। 18 তারিখ শেষ হয়ে শুরু হয়েছে নতুন দিবার। ফকফকা আলো ভর্তি ঘরে 3টা চেয়ারে মাথা এলিয়ে বসে আছে 3 জন। ডক্টর স্মিথ অপরাধ মধ্যে মাথা তুলতে পারছে না। এদিকে জন্মের পর থেকে বোনকে দেখার এক বুক তৃষ্ণা নিয়ে বড় হওয়া ভাই বোনের এমন করুণ মৃত্যুর বর্ণনা শুনে রীতিমতো পাথরে পরিণত হয়েছে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকা আলভি ভাবছে তার জন্মের ঘটনা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সে একজন মানব সন্তান নয়, তবে সে কে? নেই কোনো পরিচয়, নেই তার। যে তাকে তৈরি করেছে সে নিজেও তো জানতো না তার এক্সপেরিমেন্টের ফলাফল ঠিক কি হবে, তবে সে কি করে তার পরিচয় নির্ধারণ করবে? কত শত ভাবনার মাঝে ফোন বেজে উঠল আলভির। অন্যমনস্ক হয়ে স্ক্রিনে না তাকিয়েই কানে ধরল ফোন। ওপাশ থেকে ভেসে এলো মিষ্টির রিনরিনে মধুময় কণ্ঠস্বর। হ্যাপি বার্থডে আলভি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সমস্ত চিন্তা মাথা থেকে উদাও হয়ে গেল এক পলকে। লোপ পেল নিজের ভবিষ্যতের দুশ্চিন্তা। আপনা আপনি ঠোঁটে ফুটে উঠল এক চিলতে সলিড হাসি। মিষ্টি রিনরিনে কণ্ঠে আবারও বলল, আমি অপেক্ষা করছি আলভি, আমাদের স্মৃতির রাজ্যে আমি তোর জন্য অপেক্ষা করছি, তুই আসবি? আমি আসছি মিষ্টি, খুব শীঘ্রই আসছি। 1 সেকেন্ড সময় ব্যয় না করে আলভি দ্রুত উঠে দাঁড়ালো। তানজিলের দিকে তাকিয়ে কিছু বলার আগেই তানজিল উত্তর দিল, যা আলভি, অনিশ্চিত জীবনের নিশ্চিত সুখটুকু কুড়িয়ে আয়। আলভি তানজিলের কাজ চেপে ধরে আশ্বস্ত করলো। আর অপেক্ষা না করে বেরোনোর জন্য পা বাড়াতেই বাদ সাধল ডক্টর স্মিথ। দাঁড়াও আলভি। আলভি বাড়ানো পা সেখানে স্থগিত করে নিল। ভুরুকুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে চাইল পেছনে। ডক্টর স্মিথ দাঁড়িয়ে গিয়ে বলল, আমিও তোমার সাথে যাব। আলভি মেজাজ দেখিয়ে কিছু বলার আগে ডক্টর স্মিথ বলে উঠল, এক মুহূর্তের জন্য ভুললে চলবে না। আজ 19শে এপ্রিল, আজ কিছু ভয়ঙ্কর হতে চলেছে। আমি তোমার জীবনে হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আমার জানা জরুরি আমি নিজের হাতে ঠিক কি তৈরি করেছি। ডক্টর স্মিথের কথায় সায় দিল তানজিল। বাবা ঠিক কথা বলছে আলভি, বাই এনি চান্স তোর ভেতরের সত্তা মিষ্টির কোনো ক্ষতি করতে চাইলে বাবা হেল্প করতে পারবে। ওকে, চলুন তাহলে। ড্রয়িং রুমের সোফায় হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখেছে সোমাকে। শিখা সিঁড়ির রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে। মনে মনে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে খুব। সোমার সাথে এমন অন্যায়ের বিরোধিতা করেছে মস্তিষ্ক। অন্যদিকে বেহা এমন ডাক্তারবাবুকে পাওয়ার ক্ষোভে অন্ধ হয়ে আছে। বিবেক খুঁয়ে বসে বসে দেখছে মায়ের এমন অন্যায়। সোমা সামনে চেঁচিয়ে যাচ্ছে, শিখার দিকে তাকিয়ে চোখ দিয়ে পড়ছে নোনা জল, ঠিকরে পড়ছে অসহায়ত্ব। স্বার্থপর আমি নই শিখা, স্বার্থপর তুমি। যে পুরুষ তোমাকে কোনোদিনও ভালোবাসবে না, সে পুরুষকে পাওয়ার স্বার্থে আমার সাথে অন্যায় করছো। আমাকে ছেড়ে দিতে বলো শিখা, নইলে তানজিলকে একটাবার খবর দাও তার শ্যামলা কালো বধূ অন্য কারো হয়ে যাচ্ছে। তোমার পায়ে পড়ি শিখা, ভালো তো তুমিও বাসো, ভালোবাসা হারানোর কষ্ট তুমি তো বোঝো। প্লিজ শিখা, আমার এমন সর্বনাশ হতে দিও না। আমার খুব যন্ত্রণা হচ্ছে শিখা, তানজিলকে হারানোর ভয়ে এক বুক সাহস ফালস হয়ে যাচ্ছে বারবার। শিখা একইভাবে মাথা হেলিয়ে বসে আছে, যেন সোমার কোনো কথাই কানে যাচ্ছে না। সোমা আরো চেঁচিয়ে কাঁদতে লাগলো। তুমিও জেনে রাখো শিখা, তানজিল তালুকদারের শ্যামলা কালো বধূকে তার কাছ থেকে আলাদা করার ফল সবাইকে ভোগ করতে হবে। তানজিল কাউকে ছাড়বে না। তুমি ভেবো না আমাকে সরিয়ে দিলে তানজিলকে পেয়ে যাবে। স্বার্থপর বোকামি তুমি। হাজার নারীতে আসক্ত পুরুষের মন দখল করে নেয়া নারীকে সে পুরুষ এমনি এমনি ভুলে যাবে মনে হচ্ছে? পূজা ব্যানার্জি তেড়ে এসে গাল চেপে ধরল সোমার। বেহায়া মেয়ে, একদম চুপ করে থাক, নইলে মুখটা বেঁধে দিব। সোমা থুতু মারল পূজার মুখে। মা শব্দের মানে আপনি বোঝেন? মা শুধু নিজের সন্তানের জন্য নয়, মা সবার জন্য মমতাময়ী। আপনি কি করে বুঝবেন? আপনি তো মা নামের কলঙ্ক। নিজের মেয়ের জন্য অন্য মেয়ের বলি চড়াচ্ছেন। পূজা রেগে কষিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন সোমার গালে। শ্যামবর্ণ মুখে নীলচে হয়ে গেল 5 আঙুলের দাগ। এত তেজ কেন তোর? এত মার খেয়েও তেজ 1 ইঞ্চও কমেনি দেখছি। সোমা হো হো করে কটাক্ষ হাসলো, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অসহায়ত্ব, অথচ গলার জোর দুর্বোধ্য। আমি তানজিল তালুকদারের মিসেস তালুকদার। তেজ আমার না থাকে কি আপনার থাকা উচিত? জাস্ট কয়েক মিনিটের মধ্যে এই পরিচয়টা পুরোপুরি ডিলিট করার ব্যবস্থা করছে সোনা। দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল রায়হান। সাদা পাঞ্জাবি টুপি পরনে মধ্যবয়স্ক একজন হুজুর নিয়ে এসেছে সাথে। বাধা অবস্থায় শুরু হয়েছে বিয়ের কার্যক্রম। কাজীকে মোটা অঙ্কের টাকা দিয়ে নিয়ে এসেছে বিয়ে পড়ানোর জন্য। সেই লোভে দ্রুত বিয়ের কাজ সারতে বেহুশ হয়েছেন তিনি। মরহুম দেলোয়ার হাওলাদের একমাত্র পুত্র রায়হান হাওলাদের সাথে 10 লক্ষ টাকা দেলমোহর ধার্য করিয়া বিয়ে করিতে আপনি কি রাজি? বলুন আলহামদুলিল্লাহ কবুল। সুমা হাত পা বাঁধা অবস্থায় একটু ঝুঁকে আসলো কাজীর মুখের উপর। কান্না বেচা লাল রাঙা চোখ খেপা বাঘিনীর মতো করে চেঁচিয়ে উঠল।
বাঁচার শখ থাকলে সোজা ব্যাগপত্র গুছিয়ে পালা, নইলে যান কবজ করে দিব একদম। বইয়ের এমন থ্রেট শুনে রায়হানের দিকে তাকিয়ে বড় ঢেকুর তুলল কাজী। রায়হান থমকে উঠে বলল, এতগুলো টাকা কি এমনি এমনি দিব বলেছি? বিয়ের কাজ শুরু করো না আবার। পূজা পেছন থেকে চুলের মুঠি চেপে ধরল সুমার। আপনি কাজ শুরু করুন, এই মেয়েকে কবুল বলানোর ব্যবস্থা আমি করছি। আমি আপনাকে চিতায় জ্বালানোর খুব জমজমাট ব্যবস্থা করে এসেছি মিসেস ব্যানার্জি। তানজিলের শান্ত কণ্ঠের কঠিন শব্দগুলো শুনে ভয়ে শিরদাঁড়া ঠান্ডা হয়ে এলো পূজা ব্যানার্জির। আস্তে করে ছেড়ে দিল সুমা চুলের মুঠি। সুমা হো হো করে হেসে উঠল গগন কাঁপিয়ে। নবাবপুর স্কুলের পাশের খালপাড়ের কিনারা ঘেঁষে দাঁড়ানো চালতা গাছটার নিচে দাঁড়িয়ে আছে আলভি আর মিষ্টি। চোখে মুখে প্রশান্তির ঢেউ খেলছে কেবল। মিষ্টি সেই ছোট্টবেলার মতো নিচের হাতে আলভির জন্য রুমাল সেলাই করেছে। সেই আগের মতোই কর্নারে গুটি গুটি অক্ষরে লেখা আছে আলভি এবং তার নাম। আলভি বুক পকেটে যত্ন করে স্থান দিয়েছে সেই অতি মূল্যবান রুমালটির। সাদা শাড়ি পরে দুহাত পেছনে ঠেকিয়ে আলভির দিকে তাকিয়ে আছে মিষ্টি। এমন ভাবে তাকিয়ে আছে যেন আজই তাদের শেষ দেখা। আলভি হ্যাচকা টানে মিষ্টিকে কাছে টেনে আনলো। কপালের সন্ধিক্ষণে আঁকলো গাঢ় চুম্বন। মিষ্টির ছোট্ট বাদন মিশিয়ে নিল নিজের প্রশস্ত বুকের সাথে। মিষ্টি রিনরিনিয়ে বলল, একটা গান ধর আলভি। শিরাতে চালতা গাছের ফুলের ঘ্রাণ নিল আলভি। ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে গাইতে শুরু করলো সুরালা কণ্ঠের পরিচিত কিছু লাইন। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে কে যাই সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত, রাঙাই ভীষণ কালো মেঘ পুরে ছাই আবেগে, আজও তাই অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই। এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায়। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায়। মিষ্টিকে বুকে আঁকলে পুরোটা গান শেষ করলো আলভি। মিষ্টি বুকে মাথা গুজে করলো বাচ্চামো আবদার। কানামাছি খেলবি আলভি? এখন খুব ইচ্ছে করছে। মিষ্টির এমন বাচ্চামো আবদারে আলভি মুস্কি হাসলো। মিষ্টির সামনে মাথা নুইয়ে বলল, জো হুকুম মহারানী। আলভির এমন অভিনয় মিষ্টির ঠোঁট চেপে মিটিমিটি হাসলো। পকেট থেকে মিষ্টির দেওয়া রুমালটি বাড়িয়ে দিয়ে বলল, নে বেঁধে দে, অন্ধকারে খালি চোখেই দেখতে পাই না, চোখ বেঁধে না জানি খালে গিয়ে পড়ি। মিষ্টি আলভির হাত আলভির দিকে গুটিয়ে দিতে দিতে বলল, আজ আমি চোখ বাঁধবো। নো ওয়ে, এমন অন্ধকারে চোখ বেঁধে শাড়ি জড়িয়ে পড়ে যাবি। তুই আছিস তো আলভি, ধরে নিতে আসলেই ছুঁয়ে দিব। ওহো, এই প্ল্যান তাহলে? আচ্ছা ঠিক আছে, শুরু করি তাহলে। চোখ বেঁধে সামনের দিকে দুহাত বাড়িয়ে মিষ্টি আলভিকে ধরার চেষ্টা করছে। আলভি মিষ্টির চারিদিকে ঘুরছে আর বলছে, কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। এক মুহূর্তের জন্য সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছে দুজন। চোখের সামনে ভেসে উঠছে মিষ্টি আর আলভির দৌড়ানোর আওয়াজ, কিলকিল হাসির শব্দ। হঠাৎ করে শাড়ির সাথে পা জড়িয়ে পড়ে নিতে নিল মিষ্টি। আলভি দ্রুত আঁকড়ে ধরল নিজের বুকের মধ্যে। সব সুন্দরের মাঝে হুট করে বদলে গেল আলভির হাস্যোজ্জ্বল চেহারা। চোখে মুখে স্পষ্ট হলো যন্ত্রণার গাঢ় ছাপ। মিষ্টিকে ধাক্কা দিয়ে সরিয়ে বিষাক্ত নজর বুলালো নিজের বুকের বাঁ পাশে। সাদা শার্ট তখন লাল রক্তে পরিপূর্ণ, মুখ দিয়েও গড়িয়ে পড়ছে রক্ত। আলভি কাপা হাত বুকে চেপে ধরে রক্তাক্ত মুখে উচ্চারণ করলো অস্পষ্ট বাক্য, এটা তুই কি করলি মিষ্টি? প্রকৃতি বিরুদ্ধ কাজে রুষ্ট আকাশ বাতাস, প্রলয়ঙ্কারী বজ্রপাত আর প্রবল বেগের কম্পিত বাতাস তার ইঙ্গিত দিচ্ছে ক্ষণে ক্ষণে। বাতাসের দাপটে ঝরে পড়ছে চালতা গাছের সদ্য গজানো ফুল। অন্তহীন আকাশের নিচে দাঁড়ানো চোখে কাপড় বাঁধা মিষ্টির মাথার উপর ম্যারম্যার করে ভেঙে পড়ল চালতা গাছের বড়সড় একটি ডাল। আলভি নিঃশ্বাসের গতিতে নিজের রক্তাক্ত বুকে আলগে নিল মিষ্টিকে। বিস্ময়ে চিবুক নামিয়ে নেয় মিষ্টি। আলভির রক্তাক্ত বুকটা জড়িয়ে ধরে শক্ত করে। আমি আমার কথা রেখেছি আলভি, তোর চোখের দিকে তাকানোর সাহস নেই আমার। চোখ বন্ধ করে শেষ আঘাতটা করেই দিলাম, বল। আলভির চাপা কণ্ঠে ভেঙে ভেঙে আসছে কথা।
আজ থেকে আমার আর তোর পাপের হিসাব বরাবর হলো মিষ্টি। মিষ্টি ছিটকে দূরে সরে গেল আলভির বুক থেকে। সাদা শাড়ির উপরিভাগ তখন আলভির তাজা লাল রঙে রঞ্জিত। অন্ধকারে স্পষ্ট না হলেও বজ্রপাতের বিদ্যুৎ গতির আলোয় বিভৎস দেখালো সে দৃশ্য। এসো একটা বাচ্চা মেয়ে ছিল আলভি, তোর আর মিমের সন্তান ছিল। বাবা হয়ে নিজের সন্তানের সাথে এমন জঘন্য অপরাধ কি করে করলি তুই? তোর এই সোজা সাপটা চেহারার আড়ালে এক নর পশুকে তুই যত্ন করে কৌশলে লুকিয়ে রেখেছিস আলভি। আমি কি করে তোকে ক্ষমা করে দিতাম বল? যে বাবা তার সন্তানকে ছাড় দেয়নি, আমি কিভাবে সেই বাবা নামক জানোয়ারকে ছাড় দেই বল? বড্ড কষ্ট হচ্ছে আলভি। আঘাত যেন তোর বুকে নয়, নিজের বুকে নিজেই করেছি। দম বন্ধ হয়ে আসছে আলভি। তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। আমি আমার অথরা আরও কিছু কাজ শেষ করে খুব শীঘ্রই তোর কাছে আসবো। আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না আলভি। দু হাঁটুতে ভর করে আলভি ঝুঁকে পড়েছে মাটিতে। জীবনের শেষ সন্ধিক্ষণ উপস্থিত হয়েছে দ্বার প্রান্তে। ঝাপসা হয়ে আসছে দুচোখ। আজরাইল যেন খুব নিকট এসে হাজির হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো জানটা টেনে হিস্ট্রে বের করে নিয়ে যাবে। যন্ত্রণায় ফেটে যাচ্ছে হৃৎকুণ্ড, তবুও রোধ হয়ে আসা কণ্ঠস্বরে নির্গত করলো কিছু অস্ফুট শব্দ। ভালোবেসেছিস অথচ বিশ্বাস করিসনি, অথচ এই আলভি ওয়াহিদ তোর জন্য বাপের সাথে জড়িয়ে গেল নির্দ্বিধায়। এই যে বুকে আঘাত করলি, বিশ্বাস কর একটু কষ্ট হচ্ছে না, তবে একটা কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। আজকের পর থেকে তোর প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা হয়তো এই হৃদয়ে জায়গা পাবে না। আমার অপরাধ কি জানা নেই, তবে জেনে রাখ আমি ফিরবো, তোর জীবনে আবার ফিরবো আমি। অপেক্ষা কর মিষ্টি, এই আলভি ওয়াহিদকে ফিরতেই হবে, জীবনকে নরক বানানোর জন্য ফিরতেই হবে। উম্মাদের মতো হেসে উঠল আলভি। বিস্ময়ে চোয়াল ঝুঁকে এলো মিষ্টির। আলভি ভাঙা কণ্ঠে একটু জোরালো করে বলল, তোর পরিণতির কথা ভেবে হাসি পাচ্ছে আমার, শুনছিস? হাসি পাচ্ছে। তোর পাবি তুই, খুব তোর পাবি। আই রিপিট, আমি ফিরবো, খুব তাড়াতাড়ি ফিরবো। বলতে বলতে মাটিতে উপর হয়ে পড়ল আলভির রক্তাক্ত দেহ। নাক মুখ দিয়ে ছিটকে বের হলো তাজা রক্ত। তার সাথে বেরোলো বুঝি আলভির অবশিষ্ট আয়ুখানি। মিষ্টি এলোমেলো পা শাড়িতে জড়িয়ে টেনে আনলো মাটিতে। পড়ে থাকা আলভির নিথর দেহের শিওরে। চোখের উপর একইভাবে রুমাল বাঁধা। মিষ্টি কম্পিত হস্তে উন্মুক্ত করলো চক্ষু যুগল। উপর হয়ে পড়ে থাকা আলভির পিঠের ওপর মাথা রাখালো নীরবে। বিড়বিড় করে বলল, ফিরিস আলভি, খুব তাড়াতাড়ি ফিরিস। তোর নিঃসঙ্গতা নিয়ে তড়পানোর চেয়ে তোর দেয়া শাস্তি মাথা পেতে নেওয়া অনেক স্বস্তির হবে। আমি অপেক্ষা করবো আলভি, দেরি করিস না যেন। চকচকে ধারালো ছুরি গলায় তাক করে গর্জে উঠল তানজিল। তুই জানিস তুই কার গায়ে হাত তুলেছিস? তোর কলেজায় কত সাহস হলে তুই আমার কলেজায় হাত দিস? এই তানজিল তালুকদার আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে দিনরাত এক করে ভাবেনি। এই তানজিল তালুকদারের ঘুম কেড়ে নিয়েছে এই মেয়ে। হাজার নারীতে আসক্ত পুরুষকে সম্মোহিত করে দিয়েছে এক তড়িতে। এই নষ্ট পুরুষের সব কিছু পাল্টে দিয়েছে এই মেয়ে। যেই হাতের বিচরণ হতো কোনো না কোনো নারীর শরীরে, সেই হাত এখনো এই মেয়েকে অনুমতি ব্যতীত ছুঁয়ে দিতে ভরকায়। অথচ তানজিল তালুকদার কখনো কারো অনুমতির ধার ধারেনি। এই মেয়ের পাওয়ার কতটা বুঝেছিস? এই মেয়ে এক বিগড়ে যাওয়া পুরুষের হৃদয়টাই বিগড়ে দিয়েছে। পাথরের বুকে ঘটিয়েছে প্রেমের স্ফুরণ। তানজিল আরেকটু রেগে গেল। হাতের ছুরিটা চেপে ধরলো আরেকটু। গলের উপর পাতলা চামড়া কেটে রক্ত বেরোলো অমনি। পূজা ব্যানার্জি মনে মনে প্রভুকে স্মরণ করে নিল। মেয়ের ভালোবাসা আদায়ের চক্করে আজ না জানি নিজের প্রাণটাই খোয়াতে হয়। পূজা ব্যানার্জির ধারণা পাল্টে দিয়ে তানজিল প্রচন্ড আকর্ষে হাতের ছুরিটা ছুঁড়ে মারলো। খেপা ষাঁড়ের মতো খামচে ধরলো চুল। তেড়ে গিয়ে আবারও গলা চেপে ধরলো পূজা ব্যানার্জির। কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, একদম জানটা বের করে দিতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। কেন পারছি না জানিস? কারণ এই মেয়েটা আমাকে পাল্টে দিয়েছে। জাস্ট 2 মিনিটের জন্য যদি নিজের আগের রূপে ফিরে যাই না, তাহলে এখানে লাশ পড়ে যেত। এই মেয়েটার জন্য বেঁচে গেলি, খুব জোর বেঁচে গেলি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো জলজল করছে চোখের পাতায় ভাসমান রাগ। চোখ দিয়ে ভস্য করে দিচ্ছে রায়হানকে। তলপেটে এলোপাতাড়ি ঘুষি মারতে মারতে প্রায় আধমরা করে দিয়েছে মিনিট 5 মধ্যে। তানজিলের শক্ত হাতের পাঁচ নাকের ডগায় পড়তেই নাক ফেটে রক্ত বেরোনো শুরু করেছে। পরপর আরেকটি পাঁচ দেওয়ার জন্য উদ্যত হলেই পেছন থেকে হাত পেঁচিয়ে ধরল সুমা। রায়হান স্বস্তির নিঃশ্বাস নিল। বাঁচার আশা জাগলো মনে। দ্রুত পায়ে পড়ে গেল সুমার। ক্ষমা করে দাও প্লিজ, এমন ভুল দ্বিতীয়বার আর হবে না। এবারের মতো বাঁচিয়ে নাও। তানজিল আগুন চোখে সুমার দিকে তাকালো। সুমা চোখ দিয়ে ইশারা করলো শান্ত হতে। আমার শাস্তি আমাকেই দিতে দিন তানজিল, আপনার মার ঠিক পোষাচ্ছে না আমার।
সুমার কথায় তানজিল শব্দ প্রায় বিস্ময় ছাপিয়ে গেল পুরো মস্তিষ্ক জুড়ে। ডেভিল হাসলো তানজিল, সুমার গালে হাত রেখে বলল, ইউ নো শ্যামকালো বধূ, তুমি কিন্তু দিন দিন আমার থেকেও ডেঞ্জার হয়ে যাচ্ছ। সুমা আঁকড়ে ধরল তানজিলের কোমর, ব্যস্ত হাতে বেল্ট খুলতে খুলতে বলল, তানজিল তালুকদারের বউকে মাঝে মধ্যে একটু ডেঞ্জারাস হতেই হয় মিস্টার। সুমার এমন কাজে এবার যেন অবাকের সপ্তম আকাশে উঠে গেল তানজিল। এদিকে সুমার মুখের কঠিন বাক্য শুনে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল রায়হানের, কান ঝাঁচিয়ে তুলল অগ্নুৎপাতের ন্যায়। তানজিলকে আরেকটু অবাক করে দিয়ে সুমা বেল্ট হাতে তেড়ে গেল রায়হানের দিকে। ভয়ে সিটিয়ে থাকা রায়হানের কলার চেপে টেনে তুলল সুমা। চোখ বন্ধ করে পিষে ধরল দাঁত, মনে করলো রায়হানের বলা নোংরা কথাগুলো। রক্তলাল চোখ দিয়ে যেন নীরবে ঝলসে দিচ্ছে রায়হানকে। তোর না আমাকে বিয়ে করার খুব শখ হয়েছিল, তুই এখন ভেজে বেরেলের মতো মিউমি কেন করছিস? মেয়েলি নরম হাতের শক্ত বেল্টের আঘাত ছিল রায়হানের শরীরে। একবার নয়, পরপর কয়েক শতবার চলল একই কার্যক্রম। সুমা হাঁফিয়ে উঠেছে, অথচ হাত চলছে অনবরত। অটল কণ্ঠে চেঁচিয়ে উঠছে খানিক পরপর, বিয়াদবের বাচ্চা, বলেছিলাম না আমি মেয়ে সুবিধার নই। যেই মেয়ে তানজিল তালুকদারের বাঁকা ঘাড় সোজা করতে পারে, সেই মেয়ে খেপে গেলে তোকে যে চিন্তা পুঁতে দিবে না তার কোন গ্যারান্টি আছে? হ্যাঁ, সুমার কঠিন কথা শোনার অবস্থায় নেই রায়হান। নিভু নিভু ঝাপসা চোখে সাহায্যের জন্য তরপাচ্ছে। সুমা আরো উম্মাদের মতো তেড়ে গিয়ে পা দিয়ে পিষে ধরল রায়হানের বুক। তানজিল দ্রুত পেছন থেকে আঁকড়ে ধরে সুমাকে বলল, ইটস ওকে বউ, মরে গেলে এক্সট্রা ঝামেলা কাঁধে চড়ে বসবে। আপনি ঝামেলাকেও ভয় পান আজকাল? তানজিল ভুরু বাঁকিয়ে হাসল। বোকা বধূ, ওর লাশটা গুম করতে মিনিমাম 1-2 ঘন্টা লাগবে, কিন্তু আমি আমার মূল্যবান সময়ের 1 সেকেন্ডও তুমি ছাড়া কারোর জন্য ব্যয় করতে চাইছি না। সুমা একটু নড়ে চড়ে দাঁড়ালো। খুব সিরিয়াস টাইমে এই লোকের রোমান্টিক কথাবার্তা বুকের মধ্যে দামাদোল বাজানো শুরু করে। এক চুটকিতে নিয়ন্ত্রণ হারায় মস্তিষ্ক। কই আগে তো এমন হয়নি। লোকটাকে দেখলেই তো মেজাজ গরম হয়ে যেত, চড়িয়ে গাল লাল করে দিতে ইচ্ছে করত। কই তখন তো ফিল হয়নি এমন অনুভূতির। কই লোকটাও তো তখন এমন অধিকার ফলাতো না। তখন তো সমানে সমানে মারপিট করতো দুজনেই। যখন থেকে লোকটা অধিকার ফলাতে শুরু করলো, সুমার ভেতরটাও কেমন পাল্টে গেল। পরিবর্তন তো তার একার হয়নি, সুমারও যে হয়েছে। তবে কি এমন জল্লাদ দাপুটে মেয়ে কারো বশ্যতা স্বীকার করে নিত এত সহজে? তানজিল সুমার হাত টেনে ধরে বলল, চলো, এখানে আর 1 মুহূর্ত নয়, তুমি এক্ষুনি আমার সাথে ফিরবে। সুমা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, টলছে না এক বিন্দু। তানজিল ভুরু গুটিয়ে জিজ্ঞেস করল, কি? আমার চরিত্র নিয়ে কথা বলেছে ওরা। তো শাস্তি তো দেওয়া হয়েছে। শাস্তি নয়, জবাব দিব। মানে খুব সহজ তানজিল, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। তোমার আমার বিয়েটা ভিত্তিহীন। সমাজে এই বিয়ের কোনো নাম নেই। এই সম্পর্ক নড়বড়ে। আজ এরা বলেছে, কাল আরো অনেকে বলবে। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। আমি চাই তুমি সমাজ স্বীকৃত নিয়ম মেনে আমাকে বিয়ে করো। সবাইকে সাক্ষী করে আমার চরিত্রকে পবিত্রতার মাপকাঠিতে উত্তীর্ণ করে দাও। তুমি ফিরে যাও তানজিল, আমি কাল তোমার জন্য অপেক্ষা করব। তুমি খুব বলতে না শাড়ি পরতে, তুমি খুব করে দেখতে চাইতে না শাড়ি পরা এক পরিপূর্ণ নারীকে। আমি কাল তোমার দেওয়া সেই লাল শাড়ি পরে পৌঁছে অপেক্ষা করব। তুমি এদের সবার সামনে দিয়ে আমাকে একান্ত তোমার সম্পত্তি হিসেবে দোল করে নিয়ে যাও। তানজিল নরম হলো, শান্ত হলো চোখ দুটো। অনুভূতির জোয়ারে ভাসল হৃদয়, চাঞ্চল্য হলো কণ্ঠস্বর। তবে তাই হোক, আমি কাল আমার শ্যামকালো টুকটুকে লাল বধূকে নিতে আসবো। সুমা শুকনো ঠোঁটে মুস্কি হাসলো। তানজিল এগিয়ে গিয়ে সুমাকে মিশিয়ে নিল বুকের সাথে। তামাটে অধর ছোঁয়ালো সুমার কপালে। শিখার ফর্সা ত্বক ফ্যাকাশে হয়ে গেল অমনি। চোখ বন্ধ করে গিলে নিল চেপে আসা একদলা কান্না। দীর্ঘশ্বাস ঠিকরে বেরিয়ে এলো নিঃশ্বাসের সাথে। সহ্য করতে না পেরে চেপে ধরল সিঁড়ির রেলিং। ততক্ষণে সামনে এসে দাঁড়ালো লম্বা চওড়া সুপুরুষ, স্বপ্নের পুরুষ। ধক করে উঠল বুকের মধ্যখান। প্রিয় প্রেমিক পুরুষকে এত কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে গেল অমনি। চমকে উঠল সহসায়। হকচকে বিস্মিত নয়নে ফেলফেল করে তাকিয়ে রইল কেবল। তানজিল আদরে হাত রাখলো শিখার গালে। সর্বাঙ্গ কেঁপে উঠল থরথর করে। অথচ পাথরের মূর্তির মতো একইভাবে দাঁড়িয়ে আছে সে। তানজিল ঠোঁট নেড়ে উচ্চারণ করলো ছোট্ট একটা শব্দ, থ্যাংক ইউ। গভীর ঘুমে তলিয়ে আছে রাবেয়া। ক্ষণে ক্ষণে নাক ডাকছে মুখ হা করে। বিছানার বাঁ পাশটায় খাড়া বড় স্টিলের আলমারির ভারী চাবির গোছাটা, তার আঁচলের এক কোণে গিট বাঁধা। নেহা কাপা হাতে সেই গিট খুলতে ব্যস্ত। এদিকে রাব্বি দরজায় পাহারায় দাঁড়িয়ে পায়চারি করছে কেবল। কেউ আসার আগেই কাজ শেষ করতে হবে দ্রুত। অতিরিক্ত ভয়ে নেহা তিরতির করে ঘামছে। হাতের সাথে কাঁপছে তার ঠোঁট। অনেক কষ্টে রাবেয়ার আঁচল থেকে গিট খুলতে সক্ষম হলো সে। আর এক মুহূর্ত দেরি না করে একের পর এক চাবি লাগিয়ে আলমারি খোলার চেষ্টা চালাচ্ছে অনবরত। চাবির ঝনঝনের আওয়াজে রাবেয়ার ঘুম ছুটে গেল। চোখ মেলে আলমারির সামনে চাবি হাতে অপরিচিত মেয়েকে দেখে ঘাবড়ে গেলে খুব। কে কে তুমি?
রাবেয়া বেগমের কথা কানে আসতে হাত জমে গেল নেহার। পুরো শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, পা দুটো মাটির সাথে আটকে গিয়েছে গ্লুয়ের মতো। রাবেয়া বেগম কর্কশ কণ্ঠে হাঁক ছুড়লেন। এই মেয়ে, কে তুমি? এখানে কি করছো? কোন মতলবে ঢুকেছো আমার ঘরে? নেহা হকচকিয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। সামনে রাবেয়া বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে গলা শুকিয়ে এলো তার। পিঠের শিরদাঁড়া দিয়ে গড়িয়ে পড়ল ঘাম। এমন যাতাকালে পড়ে ভয়ে কেঁদে দেওয়ার অবস্থা। বাবা আদর্শ নিয়ে বড় হওয়া মেয়েটা চুরির মতো জঘন্য অপরাধ করতে এসেছে, যে কিনা আজ পর্যন্ত আত্মসম্মান খোয়ানোর ভয়ে কারো কাছে কোনো কিছুর জন্য হাত পাতেনি। দরকার পড়লে দুবেলা অভুক্ত থাকার অভ্যাস করেছে। সেই মেয়েটা আজ পরিস্থিতির চাপে কত বদলে গিয়েছে। সবটাই যে এই বাড়ির কাপুরুষগুলোর জন্য হয়েছে। তার সাদামাটা জীবন বিষিয়ে দিয়েছে এই জানোয়ারগুলো। বিপদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কথাগুলো ভাবতে চোখ ঘোলাটে হয়ে এলো নেহার। হঠাৎ ধ্যান ভাঙলো রাবের আত্মচিৎকারে। সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরল রাব্বি। তার হাতের ফুলদানি থেকে বেয়ে বেয়ে পড়ছে রাবের তাজা রক্তের ফোঁটা। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কে দুহাতে মুখ চেপে ধরল নেহা। চোখ দুটো এবার বোধহয় কোটর দিকে বেরিয়ে আসবে। নেহার ভয়ের ধার ধারল না রাব্বি। নেহাকে তাড়া দিয়ে বলল, ভয় পাওয়ার কিছুই নেই নেহা, নিজের কাজ শেষ করো দ্রুত, আমি একে দেখছি। রাব্বি এবার নিজের কাজে মনোযোগী হলো। শক্ত হাতে চেপে ধরল রাবেয়ার মুখ। কিছুক্ষণ ছটফটানোর পর শরীরে ভর ছেড়ে দিল রাবেয়া। নিঃশ্বাস আটকে রইল বুকে। চোখ বন্ধ করে টলে পড়ল ফ্লোরে। রাবেয়ার চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে এলো হাওয়া বেগম। তখনও রাবেয়ার রক্তাক্ত দেহ একইভাবে পড়ে আছে ফ্লোরে। রাব্বি বসে বসে ভাবছে কিভাবে লাশের একটা ব্যবস্থা করা যায়। অপরদিকে নেহা ব্যস্ততার সাথে লকার থেকে গয়না টাকা ব্যাগের ভেতর ঢুকিয়ে নিচ্ছিল। ঠিক সেই সময় হাট করে দরজা খুলে চিৎকার করে হয়ে ওঠে হাওয়া। হাওয়াকে দেখেই চমকে উঠল দুজনে। রাব্বি দৌড়ে গিয়ে মুখ চেপে ঘরের ভেতর ঢুকিয়ে নিল হাওয়াকে। কোনো কথার বলার সুযোগ না দিয়ে গলা চেপে একইভাবে শ্বাসরোধ করে মেরে ফেললো হাওয়াকেও। নেহা আর অতিরিক্ত ভয় পেয়ে গেল। ভয়ের চোটে বসে কান্না করে দিল সে। আমার ভয় লাগছে রাব্বি। কি করলে তুমি এটা? একটা অন্যায় ঢাকতে আরো দুটো অন্যায় করে ফেললে। রাব্বি দুবাহু আঁকড়ে ধরে দাঁড় করালো নেহাকে। ভয় পাওয়ার সময় নেই নেহা, এই মানুষগুলো এতটাও ভালো নয় যে তুমি তাদের মৃত্যুতে আক্ষেপ করবে। কিন্তু আমাদের টার্গেট তো এটা নয়। কোনো কিন্তু নয় নেহা, বাঘ শিকারের আগে চুনুপুটি শিকার করে হাত শক্ত করতে হয়। আমাদের জন্য সুন্দর জীবন অপেক্ষা করছে, এদের জন্য অপেক্ষা করার সময় নেই। সন্ধ্যা থেকে তলপেটে চিনচিনে ব্যথা হচ্ছিল লিজার। রাত বাড়ার সাথে সাথে ব্যথাটা তরতর করে বেড়েছে। এটা কি প্রসব ব্যথা কিনা সে ব্যাপারে অজ্ঞ সে। আবির প্রায় 15 দিনের মতো বাড়িতে নেই। এই অবস্থায় সব মেয়ে যেখানে স্বামীকে মনে প্রাণে কাছে চায়, সেখানে এমন আশা করা লিজার কাছে বিলাসিতা বই কিছু নয়। বাড়িতে একমাত্র শাশুড়ি আর পুবু শাশুড়ি ছাড়া কেউই নেই। শরীরের অবস্থা অবনতির পর দেরি না করে লিজা ছুটল শাশুড়ির ঘরে। হাওয়া বেগমের ঘর পুরো ফাঁকা। নিরাশ হয়ে হাঁটা ধরল রাবেয়ার ঘরের দিকে। রাত 2টো বেজে এসেছে। ব্যথার চোটে পা ফেলতে কষ্ট হচ্ছে খুব। খানিক থেমে থেমে উঠা তীব্র ব্যথা যেন কলিজা ঘামছে ধরছে। ভারী পেট নিয়ে খুব কষ্টে এগিয়ে গেল রাবেয়ার ঘরের সামনে। ঘরের দরজা ঠেলতে গিয়েই থমকালো লিজা। ঘরের ভেতর অপরিচিত কণ্ঠস্বর শুনে দরজার ফাঁক গলিয়ে নজর বুলালো ভেতরে। এবার আর ব্যথায় নয়, ভয়ে কলিজা ঘামছে ধরলো আবার। হাওয়া আর রাবেয়ার লাশের দিকে তাকিয়ে টলে পড়ল দুপা। কম্পিত হলো শরীর। দিক বিদিক শূন্য হয়ে গেল এক মুহূর্তে। কি করবে না করবে লোপ পেল ভাবনা। এলোমেলো লাগলো মস্তিষ্ক। নিষ্ক্রিয় লাগলো স্নায়ু কোষগুলো। কম্পিত হাত চেপে ধরলো দেওয়ালে। হঠাৎ করে শব্দ করে পড়ে গেল দেওয়ালে লাগানো ওয়ালমেট। রাব্বি হকচকিয়ে চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? লিজা ভরকে গেল আরো বেশি। জীবন বাঁচানোর তাগিদে দৌড় শুরু করলো পালাতে। কিন্তু এমন ভারী পেট নিয়ে কি আর দৌড়ানো সম্ভব? সিঁড়ি থেকে নামতে গিয়ে ও চটকে পড়ে গেল সিঁড়ি থেকে। ভারী পেট গিয়ে চাপা পড়লো সিঁড়ির অন্য একটি ধাপে। সঙ্গে সঙ্গে শুরু হলো ব্লিডিং। লিজা পেট চেপে ধরে গগন বিদারী চিৎকার করে উঠল। আল্লাহ গো! খুব স্পিডে বাইক চালাচ্ছে তানজিল। আজ প্রথমবারের মতো বুকের মধ্যে একটু শান্তি অনুভব হচ্ছে। নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে হচ্ছে। তার বুঝি আর কোনো অভাব রইল না। জীবনের এতটা সময় অপ্রাপ্তিতে কাটিয়ে প্রাপ্তিতে পূর্ণতা হলো জীবনে। কাল সূর্যোদয় হবে তার জীবনের সবচেয়ে সুন্দর এবং আনন্দের। বাবা মা দুজনকে নিয়ে তাদের রাজপুত্র যাবে রানীকে নিয়ে আসতে। ভাবতেই পুলকিত হচ্ছে চোখ মুখ। ঠোঁট জোড়ায় লেগে আছে সুখী সুখী ছোঁয়া। মনে পড়লো মায়ের কথা। এই মা নামক মানুষটাই তানজিলের একমাত্র ভালোবাসার জায়গা। সন্তানের কথা ভেবে আর স্বামীর ফিরে আসার আশায় নতুন করে জীবন সাজানোর চেষ্টাটুকুও করেনি। ছোট থেকে কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। যখন সে বাবাকে দেখার জন্য বায়না ধরতো, মা কপালে চুমু খেয়ে বলতো, আমিই তো তোর মা, আমিই তোর বাবা। অথচ সে বুঝদার মানুষটাকে আড়ালে গিয়ে কত কাঁদতে দেখেছে তানজিল। সেই কান্নার কারণ যে বাবাই ছিল তানজিল খুব ভালো করে বুঝতো। মনে মনে খুব করে চাইতো এমন কোনো মিরাক্কেল হোক, তার বাবা ফিরে আসুক। তানজিল বুক ফুলিয়ে মাকে বলতে পারুক, আমি বাবাকে খুঁজে পেয়েছি মা। অবশেষে সে মিরাক্কেল হয়েই গেল।
মায়ের অপেক্ষার প্রহর বুঝি শেষ হলো। তানজিল ভেবেই পায় না মাকে কিভাবে বলবে বাবার বেঁচে থাকার কথাটা। মা ঠিক কতটা খুশি হবে কথাটা শুনে। মা কি তার মতোই বাবাকে দেখার আবদার করবে? উৎকণ্ঠায় পথ শেষ হয় না যেন। কখন যাবে মায়ের কাছে? কখন দেবে মায়ের জীবনের সবচেয়ে সুন্দরতম খুশির খবরটা? আজ পথ কেন এত দীর্ঘ হলো ভেবে কুল পায় না সে। বাড়ির গেটের কাছে পৌঁছে বাইক পার্কিং করার সময় ব্যয় করলো না তানজিল। দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। রাব্বি আর নেহা মিলে লিজের রক্তাক্ত শরীর টেনে ওঠানোর চেষ্টা চালাচ্ছে। তানজিল এক মুহূর্তের জন্য ভুলে গেল মায়ের কথা, চেঁচিয়ে উঠে বলল,